আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ এর চূড়ান্ত ও পূর্ণাঙ্গ বিজয়ের পথে রয়েছে বলে বাহিনীর শীর্ষ কর্মকর্তারা যে দাবি করছেন তা বাস্তবতা বিবর্জিত। এই দাবির সাথে বাস্তবতার কোনো মিল নেই। ইসরায়েলি টিভি চ্যানেল 13 গতকাল শনিবার জানিয়েছে, গাজার প্রতিরোধ পরিস্থিতি 7ই অক্টোবরের হামলা পূর্ববর্তী অবস্থায় ফিরে গেছে। হামাস যোদ্ধাদের নির্মূল করে দ্রুত বিজয় অর্জনের যে অঙ্গীকার ইসরায়েলি কর্মকর্তারা করেছিলেন তা বর্তমান বাস্তবতার সাথে মোটেও সঙ্গতিপূর্ণ নয়। ইসরায়েলি সেনা কর্মকর্তারা উত্তর গাজার বাসিন্দাদের প্রতিশ্রুতিও দিয়েছিলেন, অভিযান শেষ হলে তাদের বাড়িঘরে ফিরে যেতে পারবেন, কারণ তখন তাদের বাড়িঘর আগের মতোই নিরাপদ থাকবে। কিন্তু গত সপ্তাহে উত্তর গাজা থেকে নিকটবর্তী ইহুদি বসতিগুলোতে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের একের পর এক রকেট হামলার ঘটনা ঘটছে। সেখানকার বর্তমান বাস্তবতা সেনা কর্মকর্তাদের দেয়া প্রতিশ্রুতি থেকে অনেক দূরে রয়েছে। স্থানীয় সাংবাদিক আলমগ বুকার চ্যানেল 13-কে বলেন, গত সপ্তাহ জুড়েই উত্তর গাজা থেকে রকেট হামলা হয়েছে। নির আম, আশকেলন, সেদ্রত, কেফোর, সিলভার, জিকিম ও মেফাল সিম ইহুদি বসতিতে রকেট হামলার কারণে সেখানে সপ্তাহ জুড়েই সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে, অথচ সাধারণ ফিলিস্তিনিরা সেখানে এখনও ফিরে যাননি। ইসরায়েলি কর্মকর্তারা বারবার এই ধারণা দেওয়ার চেষ্টা করছিলেন উত্তর গাজা সম্পূর্ণ সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু বাস্তবতা মোটেই সে কথা বলছে না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও নিরাপত্তা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট আবারও বলেছেন যে হামাস ও তাদের সব সহযোগী নির্মূল না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে। এ থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে উত্তর গাজায় হামাস ও ইসলামিক জিহাদের ব্যাপক উপস্থিতি রয়েছে। ইসরায়েলি এই সাংবাদিক আরও বলেন, প্রতিরোধ যোদ্ধারা কেবল রকেট হামলা করেই ক্ষান্ত হচ্ছে না, তারা যুদ্ধের ময়দানে থাকা ইসরায়েলি সেনাদের উপরও হামলা করছে। তিনি বলেন, একজন হামাস যোদ্ধা গত শুক্রবার সেনাদের একটি টহল দলের উপর হামলা করলে একজন রিজার্ভ সেনা কর্মকর্তা প্রাণ হারান। হামাসের কাছে থাকা জিম্মিদের ছাড়িয়ে নিতে জিম্মি চুক্তির নতুন প্রস্তাব দিয়েছে দখলদার ইসরায়েল সরকার। যুক্তরাষ্ট্রের সংবাদ বিষয়ক ওয়েবসাইট এক্সিওস গতকাল শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, দুজন ইসরায়েলি কর্মকর্তা তাদেরকে জানিয়েছেন চুক্তির প্রথম ধাপ শেষ হওয়ার পর গাজায় স্থিতিশীলতা ফেরাতে অর্থাৎ যুদ্ধ শেষ করার ব্যাপারে আগ্রহী ইসরায়েল। এছাড়া হামাসের কিছু দাবি মেনে নেওয়ারও ইঙ্গিত দিয়েছেন তারা, যার মধ্যে অন্যতম হল গাজার সাধারণ ফিলিস্তিনিদেরকে তাদের বাড়িঘরে ফিরতে দেওয়া হবে। এছাড়া গাজার মাঝে দিয়ে তৈরি নতুন করিডোর থেকে ইসরায়েলি সেনাদেরও সরিয়ে নেওয়া হবে। গত বছরের 7ই অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর জিম্মি চুক্তির অংশ হিসেবে এই প্রথম গাজায় যুদ্ধ বন্ধ করার আলোচনার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে নেতানিয়াহু সরকার। খবরের সূত্র হিসেবে প্রতিবেদনে বলা হয়, মিশরের গোয়েন্দা সংস্থার একটি প্রতিনিধি দল গত শুক্রবার ইসরায়েলে যায় এবং তারা দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেত, প্রতিরক্ষা বাহিনী এবং প্রধান গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে জিম্মি চুক্তি এবং রাফাতে ইসরায়েলি সেনাদের সম্ভাব্য হামলা নিয়ে আলোচনা করেন। ওই আলোচনা শেষে মিশরের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা হামাসের কাছে নতুন একটি প্রস্তাব পৌঁছে দেন। ওই প্রস্তাবে রয়েছে, চুক্তির জন্য ইসরায়েল আরও ছাড় দিতে রাজি আছে। গতকাল শনিবার সকালে হামাস এক বিবৃতিতে জানায়, তারা ইসরায়েলের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে এবং এটি বিশ্লেষণ করে নিজেদের সিদ্ধান্ত জানাবে। ইসরায়েলি কর্মকর্তারা সংবাদ বিষয়ক ওয়েবসাইট এক্সিওসকে জানিয়েছেন, নতুন প্রস্তাবটি যৌথভাবে তৈরি করেছেন মিশর ও ইসরায়েলি প্রতিনিধিরা। এতে তারা হামাসের দাবি দাওয়াগুলো বিবেচনায় নিয়েছেন এবং কোন কোন দাবি মেনে নেওয়া যায় সে ব্যাপারে তাদের মধ্যে আলোচনা হয়েছে। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গতকাল শনিবার জানিয়েছে, ইসরায়েল লেবাননের সীমান্তবর্তী এলাকায় বেসামরিক লোকজনের বাড়িঘরে হামলা করে 3 জনকে হত্যা করেছে। ইসরায়েলি হামলায় নিহত 3 জনের মধ্যে হিজবুল্লাহর 2 সদস্য রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। এর পরপরই তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক স্থাপনায় বিস্ফোরকবাহী ড্রোন ও গাইডেড মিসাইল হামলা করেছে। হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা ইসরায়েলের আল মানারা মিলিটারি কমান্ড ও গোলানি ব্যাটালিয়নের সেনাদের একটি জমায়েতে এই হামলা করেছে। হিজবুল্লাহর বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী দক্ষিণ লেবাননের আল কোজাহ, মার্কাবা ও সারবিন এলাকায় বেসামরিক লোকজনের বাড়িঘরে হামলা করার প্রতিশোধ নিতে তারা ইসরায়েলের মেরুন ইহুদি বসতি ও এর আশপাশের এলাকায় কয়েক ডজন কাটুসা রকেট হামলা করেছে। রকেটের আঘাতে ইসরায়েলের মেরুন এলাকার একটি সামরিক ঘাঁটির কেন্দ্রীয় রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাশেম এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলে হিজবুল্লাহর অব্যাহত হামলার কারণে ইহুদিবাদী দখলদার বাহিনী গাজা উপত্যকায় চলমান সামরিক আগ্রাসনে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুসরণ করে দেশটির 40টিরও বেশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এসব ক্যাম্পাসে তাঁবু তৈরি করে গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি করছেন শিক্ষার্থীরা। আন্দোলন দমাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত এক সপ্তাহে 700 জনেরও বেশি শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু পুলিশি নির্যাতন ও ধরপাকড় করেও পরিস্থিতি সামাল দিতে পারছে না কর্তৃপক্ষ। ফলে বড় ধরনের চাপে পড়েছে প্রশাসন। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সিনেট কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের পুলিশ ডাকায় এর প্রেসিডেন্ট মিনুশি শফিকের বিরুদ্ধে তদন্ত চেয়ে প্রস্তাব পাশ করেছে বিশ্ববিদ্যালয় সিনেট। শিক্ষার্থীদের পক্ষ থেকে অধিকাংশ বিক্ষোভই শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে। তাদের দাবির মধ্যে রয়েছে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখা থেকে তাদের প্রতিষ্ঠানকে দূরে রাখা ও ইসরায়েলের সাথে ব্যবসায়িক সম্পর্ক আছে এমন কোনো কোম্পানির বৃত্তি বিশ্ববিদ্যালয়ে গ্রহণ না করা সহ কয়েকটি বিষয়। শিক্ষার্থীদের এই আন্দোলনকে দমিয়ে রাখতে চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এজন্য ডাকা হচ্ছে পুলিশ। ইতিমধ্যে গত এক সপ্তাহের বিক্ষোভ কর্মসূচি পালন করায় গতকাল পর্যন্ত 700 জনের বেশি শিক্ষার্থী আটক করা হয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় শতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়। কোথাও কোথাও শিক্ষার্থী ও শিক্ষকদের উপর পুলিশের নির্যাতনের বিষয়টিও সামনে এসেছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত 62-14 ভোটে পাশ হয়েছে। গত সপ্তাহে নিউ ইয়র্ক পুলিশকে ক্যাম্পাসে তলব করায় এবং শিক্ষার্থীদের তাঁবু ভেঙে ফেলার জন্য তাদের অনুমোদন দেওয়ার সিদ্ধান্তের পর থেকে শফিকের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। শফিকের ওই আদেশের পর কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়। জর্জিয়ার ইমোরি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরও রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছড়ে পুলিশ। সেখানে দর্শন বিভাগের প্রধান নলি ম্যাকাফিকে গ্রেফতারের পরপরই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাকে গ্রেফতারের আগে তিনি আটলান্টা পুলিশকে শিক্ষার্থীদের তাঁবুর দিকে এগোনোর একটি ভিডিও পোস্ট করেছিলেন। তিনি ওই সময় পুলিশকে থামতে বলার পর তাকে গ্রেফতার করা হয়। ইমোরি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক ক্যারোলিন ফোহলিনকেও গ্রেফতার করে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এক ভিডিওতে দেখা যায় নিজের পরিচয় দেওয়ার পরও তাকে মাটিতে ফেলে দিয়ে হাতে হাতকড়া পরানো হয়। ওহাইওতেও পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে শিক্ষার্থীদের গ্রেফতারের ঘটনা ঘটে। ওই দিন রাতে অন্তত 30 জনকে গ্রেফতার করা হয়। বোস্টনের ইমারসন কলেজ থেকেও 108 জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মারধর করার পাশাপাশি তাদের মাটিতে চেপে ধরার ঘটনা ঘটে। এদিকে লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়েছে। সেখানে ইসরায়েলপন্থী ও ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়ে পরস্পর বিরোধী স্লোগান দিচ্ছেন। মার্কিন গণমাধ্যম CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ থামাতে কংগ্রেস সদস্যদের ক্রমবর্ধমান চাপের সম্মুখীন হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারই জেরে বিক্ষোভের কেন্দ্রস্থল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় সিনেট বিক্ষোভ সামাল দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের গৃহীত পদক্ষেপের তদন্ত শুরু করেছে। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসন ও গণহত্যায় পূর্ণ সামরিক সহযোগিতা দিচ্ছে ব্রিটেন। এখন গাজায় ত্রাণ সামগ্রী সরবরাহের অজুহাতে ব্রিটিশ সেনাদেরকে সমুদ্রপথে গাজায় পাঠানো হতে পারে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে ইতোমধ্যেই বলা হয়েছে যে সাইপ্রাস থেকে সমুদ্রপথে গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের লক্ষ্যে যুক্তরাষ্ট্র গাজার উপকূলে একটি নৌবন্দর নির্মাণ কাজ শুরু করেছে। আগামী মাসেই এই বন্দরটি চালু করা হতে পারে। এরপরই সাইপ্রাস থেকে ত্রাণ সামগ্রী আসা শুরু হবে। একজন সিনিয়র মার্কিন সেনা কর্মকর্তা জানিয়েছেন, সেসব ত্রাণ সরবরাহের কাজে আসা মার্কিন সেনারা গাজা উপকূলের অদূরে সমুদ্রে একটি ব্রিটিশ সামরিক জাহাজে অবস্থান করবে। তারা গাজার ভূখণ্ডে নামবে না, বরং তৃতীয় একটি পক্ষ গাজার স্থলভাগে ত্রাণ সরবরাহের কাজে জড়িত থাকবে। আর এই তৃতীয় পক্ষটি হচ্ছে ব্রিটিশ সেনারা। তারা ট্রাকে করে ত্রাণ সামগ্রী গাজার উপকূলে পৌঁছানোর দায়িত্ব পালন করবে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী গ্রান্ট শ্যাপস নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক অন্য মিত্র দেশের সহায়তায় তাদের সেনারা গাজায় ত্রাণ সরবরাহের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও সাইপ্রাসে অবস্থান করা ব্রিটিশ সেনারা এই গুরু দায়িত্ব পালন করবে বলেও জানান ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের কর্মকর্তারা। প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে আগামী 9 মে এরদোয়ানের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল, কিন্তু সফরের তারিখ নির্ধারণ করা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধের কারণে শেষ পর্যন্ত এই সফর বাতিল করা হয়েছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সামরিক আগ্রাসন ও নৃশংসতার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজার কসাই বলেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। 26 এপ্রিল ইস্তানবুলে ইন্টারন্যাশনাল জেরুজালেম প্ল্যাটফর্মে দেয়া এক ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এরদোয়ান বলেন, ইতিহাসে নেতানিয়াহুর এই লজ্জাজনক ইতিহাস লেখা থাকবে। ইতিহাস তাকে গাজার কসাই হিসেবে স্মরণ করবে। তিনি আরও বলেন, গণহত্যার মুখে কেউ আমাদের নীরবতা আশা করতে পারে না। তুরস্ক একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। ওই স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হবে পূর্ব জেরুজালেম। গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সৌদি আরব গেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। আজ ও আগামীকাল সোমবার সৌদি আরবে অনুষ্ঠিত গাজা আলোচনায় অংশ নেবেন তিনি। গতকাল শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তুর্কি কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ফিদান রিয়াদে ওআইসি এবং আরব লীগের সদস্যদের পাশাপাশি বেশ কয়েকটি পশ্চিমা দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে দেখা করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশি নিগ্রহে আবারও এক কৃষ্ণাঙ্গের মারা যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত 18 এপ্রিল ওহাইও অঙ্গরাজ্যে, কিন্তু গত বুধবার বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনার সময় কাছেই থাকা আরেক পুলিশ কর্মকর্তার বডি ক্যামেরায় ধারণকৃত ভিডিও প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। ঘটনার দিন একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে টাইসনের গাড়ি। পরে গাড়ি থেকে নেমে তিনি কাছেই একটি বারে ঢুকে পড়েন। খবর পেয়ে সেখানেই যায় পুলিশ। তাদেরকে দেখেই টাইসন বাড়ির লোকজনকে বলতে থাকেন, ওরা আমাকে মেরে ফেলবে, তোমরা তাড়াতাড়ি শেরিফকে খবর দাও। এ সময় দুজন পুলিশ কর্মকর্তা টাইসনকে চেপে ধরে মাটিতে উপর করে শুইয়ে দিয়ে দুই হাত পিঠ মোড়া করে হাত করা পরান। এরপরে একজন হাঁটু দিয়ে টাইসনের ঘাড়ের ঠিক নিচটায় চেপে ধরেন। ভিডিওতে এ সময় টাইসনকে বলতে শোনা যাচ্ছে, আমি শ্বাস নিতে পারছি না, আমাকে ছেড়ে দাও, আমার ঘাড় থেকে পা নামাও। এ সময় এক পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যাচ্ছে, তোমার কিছু হয়নি, শান্ত হও। টাইসনকে হাঁটু দিয়ে চেপে ধরা পুলিশ কর্মকর্তা পরে উঠে দাঁড়ান। তখন দেখা যায় মাটিতে নিথর হয়ে পড়ে আছেন টাইসন। এ সময় পুলিশ কর্মকর্তারা পরস্পরকে প্রশ্ন করেন, সে বেঁচে আছে তো? 53 বছর বয়সী ফ্রাঙ্ক টাইসনকে মাটিতে উপর করে ফেলে তার দুই হাত পিঠ মোড়া করে হাত করা লাগানো হয়। এরপর তার ঘাড়ের কাছে চেপে ধরে এক পুলিশ কর্মকর্তা। এতে টাইসনের শ্বাস চলাচল বন্ধ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান তিনি। টাইসনের মৃত্যুর জন্য দায়ী ওই পুলিশ কর্মকর্তাকে পরে সবেতনে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। 4 বছর আগে পুলিশের হাঁটুর চাপে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড। তার মৃত্যুর সেই ভয়াবহ ভিডিওতে দেখা গিয়েছিল যে ফ্লয়েড বারবার বলছেন, শ্বাস নিতে পারছি না, আমি শ্বাস নিতে পারছি না। ফ্লয়েডের গলা হাঁটু দিয়ে চেপে ধরেছিলেন ডেরেক শভিন নামের এক শ্বেতাঙ্গ পুলিশ। তার হাঁটুর চাপে ফ্লয়েডের কণ্ঠস্বর আস্তে আস্তে থেমে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ডেরেক শভিন এখন জেলে রয়েছেন। ফ্লয়েডের ওই মৃত্যুর ওই ঘটনাকে মনে করিয়ে দিয়েছে একইভাবে টাইসনের মৃত্যুর ঘটনার ভিডিও। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।